হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2। 2 নাম্বার চ্যাপ্টারকে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা 2.1 একটা 2.2। 2.1 আমরা শিখবো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর 2.2 তে আমরা শিখবো কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আজকে আমরা 2.1 শিখতেছি, 2.1 করবো। 2.1 এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিচ্ছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। মূলত এই তিনটা ফরম্যাট দিয়েই একটা প্রশ্ন করা হবে পার্সিতে। ফরম্যাট নাম্বার 1 হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি আয় বিবরণী। 2 নাম্বার আমরা শিখবো হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আর 3 নাম্বারটা হচ্ছে ব্যালেন্স শিট। এই তিনটা ফরম্যাট মিলে একটা প্রশ্ন হবে পার্সিতে। তো যেটা কিনা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি এবং থার্ড ইয়ারে পড়বো, এবং আল্লাহ বাসে রাখলে আমরা ফোর্থ ইয়ারে গিয়ে এই সেম জিনিসই পড়বো। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে এইবার 2023, অর্থাৎ গেল রবিবার যে প্রশ্নটা আইছে সেটা আমি এখানে অ্যাড করে দিছি। 2016 সালে এই চ্যাপ্টার থেকে 2.1 থেকে পার্সিতে একটা প্রশ্ন, 2017 সালে পার্সিতে একটা, 18 সালে পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে পার্সিতে একটা, 22 সালে পার্সিতে একটা এবং 23 সালে পার্সিতে একটা। তার মানে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রত্যেক বছর এখান থেকে পার্সিতে একটা করে প্রশ্ন আসে। তাহলে তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, 2024 সালে তোমাদের এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন থাকবেই। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে মূলত এই চ্যাপ্টারটা আমরা করব কোন পাঠের জন্য বলো তো দেখি? পার্ট সি এর জন্য। পার্ট সি এর জন্য। গুড। এখন এই চ্যাপ্টারে প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টের বেসিক নিব, এরপর রিটেন আর্নিং, এরপরে ব্যালেন্স শিট। যেহেতু আমরা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে পড়া আছে, আশা করি অল্প থেকে আমাদের কাজ হবে। তারপর আমরা একটু স্টেপটা একটু ভালো করে পড়ে নিই। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মধ্যে শুরুতেই আমরা বের করবো হচ্ছে নিট সেলস। এই নিট সেলস এর সাথে আমাদের কি কি আইটেমগুলি আসে এটা আপনারা আগে থেকে জানেন, তারপর আমরা একটু পড়ি। প্রথমে আমরা দিব সেলস, এরপরে সেলসের সাথে আনরেকর্ডেড সেলস বা অলিখিত বিক্রয় বা আন্ডারকাস্ট, অর্থাৎ যেটা কম লেখা হয় সেটা আমরা যোগ করব এবং বিয়োগ করব তিনটা জিনিস: সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেল ডিসকাউন্ট এবং গুডস সোল্ড উইথআউট প্রফিট, যেটাকে আমরা বলি মুনাফাবিহীন বিক্রয়। এক কথায় বিক্রয়ের সাথে যে সমস্ত আইটেমগুলি যোগ এবং বিয়োগ হয়, এই সবগুলো যোগ বিয়োগ করে আমাদের হবে কি নিট সেলস। আর বিক্রয়ের সাথে যদি যোগ বিয়োগের কোনো আইটেম না থাকে তাহলে সেলসকে আমরা নিট সেল ধরব। আমার কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। এবার এই সেলসের সাথে আমরা বিয়োগ করবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমাদের 4টা আইটেম যাবে। এই 4টা আইটেমের মধ্যে 3টা আইটেম যোগ করব আর একটা বিয়োগ করব। আইটেম 4টার মধ্যে প্রথমটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, আমরা সবসময় যোগ করব। 2 নাম্বার আইটেম হচ্ছে নিট পারচেস। নিট সেলসটা যেরকম করে বের করছি, নিট পারচেসটা আমরা সেরকম করে বের করব। কি কি? যেমন পার্সেসের সাথে আমরা যোগ করব হচ্ছে আনরেকর্ডেড পার্সেস, অলিখিত ক্রয় বা আন্ডারকাস্ট। বিয়োগ করব কি? পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পার্সেস ডিসকাউন্ট, গুডস সোল্ড উইথআউট প্রফিট। ওই বিক্রয়ের মতোই অতিরিক্তভাবে এখানে যাবে হচ্ছে গুডস উইথড্র, যেটাকে আমরা বলি পণ্য উত্তোলন বা পার্সেস ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে এই ক্রয়ের সাথে এই সমস্ত আইটেম যোগ এবং বিয়োগ করার পর আমাদের যেটা হবে তার নাম হচ্ছে নিট পার্সেস। তাহলে প্রথমে আমরা দিব হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, 2 নাম্বার আমরা দিব হচ্ছে নিট পারচেস, 3 নাম্বারে দিব হচ্ছে অল ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কি কি? পেইড ইন ওয়েজেস এন্ড স্যালারি, এছাড়াও অন্য যদি কোনো ডিরেক্ট এক্সপেন্স থাকে তাহলে সেটা আমরা 3 নাম্বার আইটেমে দিব। এবং এই 3 নাম্বার আইটেমের সাথে মনে রাখতে হবে যদি বকেয়া থাকে, বকেয়া থাকলে আমরা যোগ করব, যদি অগ্রিম থাকে অগ্রিমটা আমরা বিয়োগ করব। ঠিক আছে? বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। যোগ বিয়োগ করে টাকা নামাবো। ওপেনিং ইনভেন্টরি, নিট পারচেস এবং ডিরেক্ট এক্সপেন্স, এই তিনটা যোগ করে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা বিয়োগ করব। এই ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করলে আমাদের হবে যেটা, সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমাদের কয়টা আইটেম আসবে একটু বলেন তো দেখি সবাই? 4টা। কি কি? ওপেনিং ইনভেন্টরি, নিট পারচেস আর অল ডিরেক্ট এক্সপেন্স আর ক্লোজিং ইনভেন্টরি। ওকে।
তাহলে এই যে নিট সেলস যে বের করছি, এই নিট সেলস থেকে এই কস্ট অফ গুডস টাকা বাদ দিয়ে পাবো গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের টাকার সাথে আমরা বিয়োগ করবো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের দুই ধরনের খরচ যায়, আমরা জানি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো কি আপনারা জানেন, যদি না জানেন তাহলে যে পরের শখ দিয়ে আছে এই শখটা একটু দেখে নেবেন, এগুলো আমরা ম্যাক্সিমাম জিনিসই জানি। তো এই অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমাদের হয় অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকামের সাথে যোগ করতে হবে নন অপারেটিং রেভিনিউ বা ইনকাম যোগ করব, আর নন অপারেটিং এক্সপেন্স আমরা বিয়োগ করব। নন অপারেটিং ইনকাম মানে হচ্ছে সম্পদের সুদ, নন অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে দায়ের সুদ। তো নন অপারেটিং ইনকামগুলি কি কি যেখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন, নন অপারেটিং এক্সপেন্সগুলি কি কি এখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন। তাহলে অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং ইনকাম আমরা যোগ করব এবং নন অপারেটিং এক্সপেন্স আমরা কি করব বলো দেখি, বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা হবে তার নাম হচ্ছে নিট ইনকাম বিফোর ট্যাক্স। এখন এই সব সময় যে বিফোর ট্যাক্স এই আইটেমটা দিতে হবে এমন না, আমাদের প্রশ্নের মধ্যে যদি ইনকাম ট্যাক্স বা প্রভিশন ফর ট্যাক্স এটা যদি এই আইটেম উল্লেখ থাকে তাহলে আমরা দিব নিট ইনকাম বিফোর ট্যাক্স। এই নিট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স বা প্রভিশন ফর ট্যাক্স বাদ দিয়ে হবে নিট ইনকাম আফটার ট্যাক্স। আর যদি ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা না থাকে তাহলে সরাসরি অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং ইনকাম যোগ এবং নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করা যা হবে সেটার নাম হচ্ছে নিট ইনকাম। ঠিক আছে, তখন আর ট্যাক্সের ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে নিট ইনকাম বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স আমরা কখন লিখবো বলো তো দেখি, যখন ট্যাক্সের কিছু বলা থাকবে। যেমন ইনকাম ট্যাক্স বা প্রভিশন ফর ট্যাক্স নিয়ে ওগুলো তথ্য থাকবে তখন আমরা বিফোর লিখবো এবং আফটার লিখবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের নমুনা। ইনকাম স্টেটমেন্টটা আমরা আশা করি আপনারা সবাই আগেও পারেন এখনো পারেন, স্টেপগুলি বলতে পারবেন। এখন আমরা একটু চলে যাব হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্টে। এই রিটেন আর্নিং স্টেটমেন্টের মধ্যে শুরুতেই আমরা দিব হচ্ছে রিটেন আর্নিং, এটা ওপেনিংটা। এর সাথে আমরা এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে যদি নিট ইনকাম বের করি তাহলে আমরা যোগ করব, যদি নিট লস হয় তাহলে আমরা বিয়োগ করব। ওকে, জি স্যার। এরপরে আমরা বিয়োগ করব অ্যাপ্রোপ্রিয়েশন। এই অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে কি কি জিনিসগুলো আসবে, ট্যাক্স এবং ডিভিডেন্ড রিলেটেড যা আছে সব, ইনকাম ফ্রম ট্যাক্স বাদে ট্যাক্স এবং ডিভিডেন্ড রিলেটেড যা আছে সবকিছু এখানে আসবে, এবং নিট লাভের টাকা যে কোনো ধরনের তহবিলে যদি স্থানান্তর করা হয় তাহলে সেটা আসবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে কি কি আসবে, ডিভিডেন্ড সম্পর্কিত সব, নিট লাভের টাকা যে কোনো ধরনের তহবিলে কি স্থানান্তর, এবং কি ট্যাক্স পেইড। ওকে, তাহলে একজন একটু বলেন তো দেখি রিটেন আর্নিং স্টেটমেন্টটা কিভাবে করব। প্রথমে কি দিব আমরা, রিটেন আর্নিং ওপেনিংটা দিব, তারপরে যোগ করব নিট ইনকাম বা নিট লস। ওকে, এরপরে অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে কি কি আসবে, অল ডিরেক্ট যে ডিভিডেন্টের সব আসবে, আর ডিরেক্ট ট্যাক্স না ডিভিডেন্ড সম্পর্কিত সব, এবং ট্যাক্স পেড আর কি নিট লাভের টাকা যে কোনো তহবিলে কি স্থানান্তর। স্থানান্তর। ওকে, সবগুলো যোগ বিয়োগ হবে কি রিটেন আর্নিং কি ক্লোজিং ব্যালেন্স, এবং এখানে যে ক্লোজিং ব্যালেন্সটা হবে সেটা চলে যাবে ব্যালেন্স শিটের দায় পাশে। ওকে, জি স্যার। ওকে, এরপর আমরা ব্যালেন্স শিট আসবো। ব্যালেন্স শিটে আমরা জানি সম্পদ পাশে চারটা আইটেম যায় কি কি, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট এবং ফিকটিসিয়াস অ্যাসেটস, এই চারটা। নরমালি এই ফিকটিসিয়াস অ্যাসেট যদি না থাকে তাহলে এটা আনা দরকার নাই, আমরা ফিক্সড, ইনভেস্টমেন্ট এবং কারেন্ট অ্যাসেট তিনটার মধ্যেই থাকবো। দায় পাশে আমাদের চারটা জিনিস, প্রথম হচ্ছে শেয়ার ক্যাপিটাল। যদি শেয়ার ক্যাপিটাল থাকে তাহলে আমরা দিব শেয়ার ক্যাপিটালকে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, এর মধ্যে হচ্ছে কলড আপ ক্যাপিটাল মানে আদায়কৃত মূলধন, এর সাথে যদি কল ইন এরিয়া থাকে, এই কল ইন এরিয়াটা কিন্তু থাকে, কল ইন এরিয়া মানে কি বকেয়া তলব যদি থাকে তাহলে পেইড আপ ক্যাপিটালের সাথে আমরা কি করব বিয়োগ করে দিব। তাহলে শেয়ার ক্যাপিটালের মধ্যে দিব কি পেইড আপ ক্যাপিটালের সাথে কল ইন এরিয়াটা কি যোগ না বিয়োগ বলেন তো দেখি, বিয়োগ করব। বিয়োগ করব। মনে রাখবেন কল ইন এরিয়া কথাটা মানে কি বকেয়া তলব। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপে দিব শেয়ার ক্যাপিটাল, আর কল ইন এরিয়া যদি না থাকে তাহলে পেইড আপ ক্যাপিটালটা সরাসরি টাকা হয়ে যাবে। দুই নাম্বার আইটেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি রিজার্ভ এন্ড সারপ্লাস। এখানে যে কয় আইটেম আছে প্রত্যেকটা আইটেম আপনাদের মুখস্থ রাখতে হবে। রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে অন্য কোনো কিছু যাক বা না যাক দুইটা আইটেম ফিক্সড, এক হচ্ছে রিটেন আর্নিং,
ওই যে রিটেন আর্নিং স্টেটমেন্টের মধ্যে আমরা যেটা বের করবো এটা হলো ফিক্সড, যাবেই, প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে রিটেন আর্নিং যাবেই। এরপর হচ্ছে রিজার্ভ ফান্ড। এই রিজার্ভ ফান্ডের মধ্যে দুই ধরনের টাকা, একটা হলো ওল্ড, একটা কি নিউ। এই ওল্ড হচ্ছে থাকবে রেয়া মিলে ক্রেডিট দিকে, আর নিউ থাকবে হচ্ছে সমন্বয়। বুঝতে পারছি? জি স্যার। তার রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে কমন দুইটা আইটেমের নাম কি কি বলো তো দেখি? রিটেন আর্নিং আর রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডের মধ্যে ওল্ড প্লাস নিউ। আর শেয়ার প্রিমিয়াম মানে কি? শেয়ার উদিহার, সিঙ্কিং ফান্ড অথবা আদার্স রিজার্ভ যদি থাকে তাহলে আমরা রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে দিব। তো রিজার্ভ এন্ড সারপ্লাস আইটেমটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লং টার্ম লায়াবিলিটি, যেটা আমরা সবাই চিনি। লং টার্ম লায়াবিলিটি কি? এরপর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, যেটা কি সবাই আমরা চিনি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ আইটেম আছে। এই দুইটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এখানে। একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স। এই প্রভিশন ফর ট্যাক্স এখানে লেখা আছে ওল্ড প্লাস নিউ। এই ওল্ড মানে রেয়া মিলে ক্রেডিট দিকে থাকবে, আর নিউ মানে সমন্বয় থাকবে। আর প্রপোজড ডিভিডেন্ড, এটা ম্যাক্সিমাম প্রশ্নে থাকে। প্রপোজড ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড মানে কি? প্রস্তাবিত লভ্যাংশ। মনে রাখবেন এই প্রপোজ ডিভিডেন্ড আসবে মোট দুই জায়গায়। প্রপোজ ডিভিডেন্ডের মোট কয় জায়গায় বলো দেখি? দুই জায়গায়। একবার রিটেন আর্নিং নির্ণয় করার ক্ষেত্রে আমরা বাদ দিব, আরেকবার কারেন্ট লায়াবিলিটি। মনে থাকবে? জি স্যার। তাহলে বলেন তো দেখি প্রপোজ ডিভিডেন্ড কয় জায়গায় যায়? দুই জায়গায়। হ্যাঁ, অন্য একজন বলেন তো দেখি কোন কোন জায়গায় যায় শিখতে বাদে? Current liabilities, return earning. রিটার্নিং কি যোগ না বিয়োগ? বিয়োগ স্যার। বিয়োগ জি। ওকে, তাহলে ব্যালেন্স শিটে চারটা আইটেম: ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট এবং ফিকটিসিয়াস অ্যাসেট। লায়াবিলিটির মধ্যে চারটা: শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, লং টার্ম এবং কি কারেন্ট লায়াবিলিটি। তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিং এবং ব্যালেন্স শিট করব। আমরা এখন একটা অঙ্কে ঢুকবো। এই অঙ্কটা আমরা একটা অঙ্ক আজকে প্রথম দিন, আমরা একটা অঙ্ক পুরোটাই তোমাদের করে দিব। এর পরবর্তী অঙ্কে শুধুমাত্র আমি রেয়া মিলে আইটেম এবং সমন্বয়গুলি বুঝে দিব, আপনাদের নিজ দায়িত্ব অঙ্কগুলি করতে হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসি। আমরা প্রথম প্রশ্নটা 2020 এবং 2014 সালে ছিল। তো এটা ব্যালেন্স শিটটা এখানে প্রথম আছে ক্যাশ। বলেন যদি কি ক্যাশ কোথায় যায়? কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এটা যারা রেয়া মিলে ক্রেডিট দিকে সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতনটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি হয়? বিয়োগ হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা টাকা ছিল, এটা হলো ওপেনিং ইনভেন্টরি হতে পারে, আবার ক্লোজিং হতে পারে। কখন ওপেনিং কখন ক্লোজিং ধরবো? রেয়া মিলের মধ্যে যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে এটা ক্লোজিং, আর কস্ট অফ গুডস সোল্ড যদি না দেওয়া থাকে তাহলে সেটা ওপেনিং। কথা বুঝতে পারছি? জি স্যার। তো আমাদের প্রশ্নে সেখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তার মানে কি ওপেনিং না ক্লোজিং? এটা ক্লোজিং Closing. ইনভেন্টরি। ক্লোজিং। তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা দুই জায়গায় যায়, এক কস্ট অফ গুডস এর মধ্যে বিয়োগ হয়, আর একবার ব্যালেন্স শিটে কোথায় যায় বলো দেখি? কারেন্ট অ্যাসেটস থেকে। কারেন্ট অ্যাসেট। অফিস ইকুইপমেন্ট কোথায় যায়? ফিক্সড অ্যাসেটস। এই অ্যাকাউন্টের ডিপ্রিসিয়েশন অফিস থেকে কি করব আমরা বলো দেখি? বাদ দিয়ে দিব। অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এই দুইটা কোথায় যাবে? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি। এই যে কমন স্টক, এটা মানে শেয়ার ক্যাপিটাল। কমন স্টক কোথায় যাবে বলো দেখি? শেয়ার ক্যাপিটালে যাবে। রিটেন আর্নিং, এটা রিটেনিং ওপেনিং ব্যালেন্স। এই যে ডিভিডেন্ড দিয়ে আছে, ডিভিডেন্ডটা রিটেনিং কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়। শুধু এই ডিভিডেন্ড না, ডিভিডেন্ড রিলেটেড যা আছে সব বিয়োগ হবে। সেলস রেভিনিউ মানে এটা হচ্ছে 1,25,000 নামে হচ্ছে নিট সেলস, যেহেতু অন্য কোনো কিছু নাই। কস্ট অফ গুডস সোল্ড বললামই। আর স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, দুইটা কি খরচ বলা যায় দেখি? কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্স। তাহলে রেয়া মিলের যে কয় আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমরা পড়াইলাম। এখন সমন্বয়গুলি একবার আমরা পড়বো কোনটা কোথায় যাবে, এরপর আমরা অঙ্ক শুরু করব। প্রথমে লেখা আছে অ্যান ইনভেন্টরি কাউন্ট অন ডিসেম্বর 31, সো 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড। বলছে ডিসেম্বর 31 তারিখে অ্যাকচুয়ালি কাউন্ট করে দেখে সমাপনী মজুত পণ্য 29,000 টাকা। কিন্তু রেয়া মিলে সমাপনী মজুত পণ্য কত টাকা আছে বলো দেখি? 30,000 টাকা। তাহলে এই যে কস্ট অফ গুডস 75,000 যখন বের করা হয়েছে তখন এই 30,000 টাকা কি করা হয়েছে? সমাপনী মজুত বিয়োগ করা হয়েছে না?
কিন্তু অ্যাকচুয়ালি সময় পরিমাণ ২৯,০০০ টাকা, তাহলে ১,০০০ টাকা বেশি বিয়োগ করা হয়েছে না? জি স্যার। এই জন্য ৭৫,০০০ সাথে ১,০০০ টাকা কি করবো আমরা বলো তো দেখি? যোগ করব। যোগ করবো। তাহলে এটা গেলো কস্ট অফ গুডস এর মধ্যে কাজ। আরেকবার চলতি সম্পদে যাই, চলতি সম্পদের সময় পরিমাণ কয় টাকা দিব? ২৯,০০০। ২৯,০০০ টাকা। ২ নাম্বার সমাধানটা বলছে নোটস পেবল ১০,০০০ টাকা ইজ এ নোটস ফর 1 ইয়ার অ্যান্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ১২% ডেট ডিসেম্বর ৩১, ২০২০। বলছে যে নোটস পেবল ১০,০০০ টাকা ১২% সুদে আনছে, যেটা কিনা ডিসেম্বর ৩১, ২০২০ সাল। অঙ্কটা শেষ হয়েছে ডিসেম্বর ৩১, ২০২০। তাহলে যেদিন ঋণ গ্রহণ করছে তারপরে দিন অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে সুদ কয় দিনের বলো দেখি? একদিনের। একদিন। একদিন। আর যখন ওই একদিন ২ দিন থাকবে তখন এই সুদটাকে আমরা কি করবো? ইগনোর করবো। ঠিক আছে? ২-১ দিনের যদি সুদ থাকে তাহলে সেটাকে আমরা কি করবো? ইগনোর করবো। তাহলে প্রথম হচ্ছে নোটস পেয়েবল আমাদের ১০,০০০ টাকা। এই যে ১০,০০০ টাকা এটা আমরা পুরাটাই চলতি দায়ের মধ্যে দিয়ে দিব। কিন্তু যদি এখানে ডেট যদি থাকতো তাহলে এটা কিন্তু যে ১২% থাকতো, তখন ১২% নোটস পেয়েবল, তখন সেটা আর চলতি দায় না, তখন সেটা কি হয়ে যেত? দীর্ঘমেয়াদী দায় হয়ে যেত। বুঝতে পারছি? এখন মনে করে এখানে ডেটটা চেঞ্জ করা আছে, তাহলে ১২% নোটস পেয়েবল ১০,০০০ টাকা। তাহলে ১২% নোটস পেয়েবল মনে করো ১০,০০০ ১২% হচ্ছে ১২০০ টাকা। এই ১২০০ টাকা নোটস পেয়েবল সুদ হইতো। তাহলে এই সুদটা দিত ২ জায়গায়, বলতো কোন কোন জায়গায় দিত? দায়ের সুদ ২ জায়গায় যায়, কোথায় কোথায়? একটা হলো কারেন্ট লায়াবিলিটিতে যাইতো, আরেকটা আরেকবার হলো নন অপারেটিং এক্সপেন্সে গেত। গুড। একবার নন অপারেটিং এক্সপেন্সে, আরেকবার কারেন্ট লায়াবিলিটি। তাহলে মনে রাখেন দায়ের সুদ ২ জায়গায়, নন অপারেটিং এক্সপেন্স আরেকবার কি কারেন্ট লায়াবিলিটি। তাহলে সম্পদের সুদ ২ জায়গায়, বলেন তো কোন কোন জায়গায় যাবে? নন অপারেটিং ইনকাম আর কারেন্ট অ্যাসেটস এ। কারেন্ট অ্যাসেট। গুড, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। তাহলে যেহেতু এখানে একদিন, অতএব এই ১২% থাকা আর না থাকা একই কথা এই অঙ্কের জন্য। ৩ নাম্বার বলছে যে 2 মান্থ স্যালারি ওয়ার আনপেড। আনপেড মানে বকেয়া, তাহলে ২ মাসের স্যালারি বকেয়া আছে, বকেয়াটা স্যালারির সাথে যোগ করবো, আরেকবার বকেয়া খরচ কোথায় দিব? কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লাইন। রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার্ড রেন্ট ৪,০০০ টাকা। রেন্ট এক্সপেন্সের মধ্যে আনএক্সপায়ার্ড রেন্ট, আনএক্সপায়ার্ড মানে কথাটা মানে হচ্ছে প্রিপেইড। তাহলে প্রিপেইডটা আমরা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ করবো। আরেকবার এই যে প্রিপেইড রেন্ট, এটা অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। ৫ নম্বর বলা আছে ডিপ্রিসিয়েশন ৫,০০০ টাকা অন দ্য অফিস ইকুইপমেন্ট। তাহলে ডিপ্রিসিয়েশন ২ জায়গায় যায়, বলেন তো কোথায় কোথায় যায়? অপারেটিং এক্সপেন্সে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে যাবে, আরেকবার আর আর হচ্ছে কারেন্ট অ্যাসেটস এ যোগ হবে। কারেন্ট অ্যাসেট না, ফিক্সড অ্যাসেটে সম্পত্তির সাথে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সাথে কি হবে? যোগ হবে। বিয়োগ। অর্থাৎ এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যে ৪,০০০ টাকা আছে এর সাথে এই ৫,০০০ টাকা যোগ হয়ে তারপরে ৫০,০০০ সাথে বাদ যাবে নাকি? জি স্যার। এটা হলো ওল্ড, আর সমান এটা হচ্ছে নিউ। আর এখানে বলছে মেক এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যে আছে ৪০%, নিট ইনকাম বিফোর ট্যাক্সের উপর ধরতে হবে। তাহলে যেহেতু ইনকাম ট্যাক্সের ঝামেলা আছে, তার মানে আমাদের অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্স যোগ বিয়োগ আইটেমের নাম কি দিব? সরাসরি নিট প্রফিট নাকি নিট প্রফিট বিফোর ট্যাক্স? নেট প্রফিট বিফোর ট্যাক্স। এখানে ৪০% ধরার পর হবে নিট প্রফিট আফটার ট্যাক্স। এখন করতে বলছে ৩টা, ১ ইনকাম স্টেটমেন্ট, ২ রিটেন আর্নিং, ৩ হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে প্রথমে ইনকাম স্টেটমেন্টটা আমরা একটু দেখবো। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার জন্য শুরুতে আমরা নিট সেলস, আমাদের পাশে নিট সেলসটা কত হবে একটু বলেন তো দেখি? $১,২৫,০০০। ১,২৫,০০০। এর সাথে আমাদের সেলসের সাথে সমন্বয় কোনো কাজ নাই, এর জন্য সরাসরি আমরা লিখছি। সবাই কি সলিউশন পিডিএফ দেখতেছো? জি স্যার। নিট সেলস ১,২৫,০০০। এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড যেহেতু আমাদের প্রশ্নে দিয়ে আছে ৭৫,০০০, এন্ড এখানে একটা আকাম করছে। আকামটা কি? ৭৫,০০০ বের করার ক্ষেত্রে সময় পরিবর্তন কত টাকা বাদ দিছে? ৩০,০০০ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি সময় পরিবর্তন কত? ২৯,০০০। ২৯,০০০। তাহলে ১,০০০ টাকা বেশি বিয়োগ করছে, এই জন্য ১,০০০ আমরা কি করবো? এখন যোগ করে দিব। এই ৭৫,০০০ সাথে ১,০০০ যোগ করছে ৭৬,০০০, দুইটা বিয়োগ ফল গ্রস প্রফিট ৪৯,০০০। ক্লিয়ার? জি স্যার। এখান থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের কি কি খরচ আছে? উপরে থেকে আছে যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। এটা কি রিয়েবল ক্রেডিটটা কি নতুন না পুরাতন?
পুরাতন। পুরাতন। তাহলে পুরাতনটা আমরা কি করে বিয়োগ করি? আমাদের সমন্বয়ে বা রেয়া মিলে নতুন সম্পর্কে কোনো কথা বলা নাই, এই জন্য সরাসরি লিখছি ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট 2000 টাকা বিয়োগ। এরপর আমাদের এই দিক দিয়ে এই যে স্যালারি এক্সপেন্স আর রেন্ট, স্যালারি 10,000 টাকার মধ্যে বসে 2 মাসের স্যালারি বাকি আছে, তারপর 10,000 টাকা কয় মাসের? 10 মাসের। 10। তাহলে 10 মাসে যদি 10 মাসে 10,000 টাকা হয়, 2 মাসে কত হবে? 2000। তাহলে 2,000 টাকা স্যালারির সাথে আমরা কি করছি? যোগ করছি। রেন্ট এক্সপেন্স ছিল 16, 16 এর মধ্যে আবার প্রিপেড রেন্ট ছিল কত? 4,000 টাকা। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। তাহলে আমরা প্রিপেড রেন্ট 4,000 টাকা বিয়োগ করছি, আর ডিপ্রিসিয়েশন ছিল 5,000 টাকা। তাহলে এই চারটা মধ্যে 3টা যোগ আর 2,000 টাকা বিয়োগ করা হচ্ছে 27,000 টাকা। তাহলে 49,000 থেকে 27,000 টাকা বাদ দিয়ে থাকে অপারেটিং ইনকাম। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে অপারেটিং কি ইনকাম। এর সাথে নন অপারেটিং ইনকাম যোগ এবং নন অপারেটিং কি বিয়োগ। মজার ব্যাপার হচ্ছে আমাদের পাশে নন অপারেটিং ইনকাম নাই, নন অপারেটিং এক্সপেন্সও নাই। এই 12% থাকলে নন অপারেটিং এক্সপেন্স হইতো, যেহেতু ডেট আমাদের কোনো কাজে লাগতেছে না, এর জন্য এই নন অপারেটিং এক্সপেন্সও নাই। তাহলে এইটার নামই সরাসরি রাখলাম নেট ইনকাম কি বলো দেখি? বিফোর ট্যাক্স। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এখান থেকে বাদ দিব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আমাদের প্রশ্নে ছিল কত পার্সেন্ট? 40% ছিল। তার মানে লিখছি ইনকাম ট্যাক্স 22,000 টাকা, 40% হচ্ছে 8,800 টাকা। তাহলে 22,000 থেকে 8,800 বাদ দিতে নিট ইনকাম আফটার ট্যাক্স 13,200। দেন তো এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? একদম নির্দ্বিধায় প্রশ্ন করে। সমস্যা নেই স্যার। সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে, তাহলে ইনকাম স্টেটমেন্ট পরে আমরা করব রিটেন আর্নিং। রিটেন আর্নিং এর মধ্যে প্রথমে কি দেই? রিটেনের ওপেনিং ব্যালেন্স 47,000 টাকা। এর সাথে আমরা এখন নিট লাভ পেলাম না নিট লস পেলাম? নিট লাভ। নিট লাভ। তারপরে হচ্ছে রিটার্নিং ওপেনিং 47, নিট ইনকাম 13,200। আর এখানে অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে আছে সকল ধরনের ডিভিডেন্ড। আমাদের প্রশ্নে ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড ছিল কত? 12,000 টাকা। ট্যাক্স নিয়ে আমাদের কোনো কথা নাই। নিট লাভের টাকা কোনো যে কোনো তহবিলে স্থানান্তর এই আইটেমও নাই। তাহলে আমাদের তিনটা জিনিস, এর জন্য আমরা এই তিনটা যোগ বিয়োগ করার পর ক্লোজিং রিটার্নিং মান পেলাম 48,000 কত? 200 টাকা। ঠিক আছে? জি স্যার। রিটার্নিংটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে ফিক্সড অ্যাসেট অফিস ইকুইপমেন্ট 50,000 টাকা ছিল, এর সাথে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ছিল এখানে কত? 4,000। নতুন কত টাকা বলো তো দেখি এই বছর? 5,000। 5000। তাহলে আপনারা এখানে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন লেখা 4 + 5 = 9,000 টাকা বাদ দিতে পারেন, অথবা একসাথে বাদ দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা। তো থাকবে 41। 2 নাম্বারটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের পশে নাই। 3 নাম্বার হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের পশে ছিল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি। জানি কত হবে? 30 না 29? 29। 29। আর 1 থেকে 6 নাম্বার এখানে একটা চলতি সম্পত্তি আছে, একটু বলেন যদি কি কোনটা চলতি সম্পত্তি? আনএক্সপায়ার্ড রেন্ট। আর ওই যে 2 মান্থের যে স্যালারি ছিল এটা কি স্যালারি ডিউ? এটা কোথায় যাবে? লায়াবিলিটি দিকে। লায়াবিলিটি দিকে। গুড। তাহলে এখানে ইনভেন্টরি আর আনএক্সপায়ার্ড রেন্ট দিছি 4,000। তাহলে এই চারটার যোগে 1,43,000। কারেন্ট অ্যাসেটের পরে কিন্তু ইনটেনজিবল অ্যাসেট, সেটা আমাদের বসে নাই। অতএব এই দুইটার যোগ করে আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 1,84,000। এন্ড লায়াবিলিটি পাশে প্রথমে দিব শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের মধ্যে কমন স্টক ছিল, এখান থেকে আমরা বাদ দিই কলিং এরিয়া, কিন্তু আমাদের প্রশ্নে কলিং এরিয়া নিয়ে কোনো কথা বলা নাই, এজন্য সরাসরি কমন স্টকটা আমরা সরাসরি টাকার ঘরে দিছি। এরপর রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে কমন দুইটা আইটেম নাম বলছিলাম, বলেন তো কমন দুইটা আইটেমের নাম কি? বলতে পারবেন কমন দুইটা আইটেমের নাম কি? শিখতে বলছিলাম, বলো। একটা রিটেন আর্নিং আর একটা কি? মনে নাই? রিজার্ভ এন্ড সারপ্লাস। ঠিক আছে? তো রিটেন আর্নিং আমরা বের করছি 48,000 কত? 200। তাহলে এখানে রিটেন আর্নিং দিছি 48,200। আর রিজার্ভ এন্ড সারপ্লাস আরেকটা কত? জেনারেল রিজার্ভ।
বা রিজার্ভ ফান্ড, সেটা আমাদের প্রশ্নের মধ্যে নাই। এই জন্য এখানে রিজার্ভ ফান্ড সারপ্লাসের মধ্যে একটা আইটেমে গেছে। আর কারেন্ট লাইব্রেরির মধ্যে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, স্যালারি পেয়েবলটা ওই যে 2 মাসেরটা, আর ওই যে 40% ইনকাম ট্যাক্স আমরা বের করছি, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 8,800 টাকা। সবগুলো যোগ করলে 35,800। এই সবগুলো যোগ করে টোটাল লাইবিলিটি অ্যান্ড অনার্স ইকুইটি বা টোটাল লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি পাইছে 1,84,000। এই প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 8,800 টাকা কইতে আছে, এটা কি বুঝছেন? জি স্যার। এই প্রভিশন ফর ব্যাড ডেটস এর মধ্যে কিন্তু ওল্ড প্লাস নিউ আসে। এটা আমাদের সম্পর্কে রেয়া মিলে কোনো আইটেম নাই, এই জন্য ওল্ড নাই, শুধুমাত্র নিউটাই আছে 40% টাকা, এই জন্য আমরা নিউটাই দিছি। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে প্রবলেম 1 রেয়ামিল প্লাস সমন্বয়, যদি কোনো আইটেম নিয়ে কোনো কনফিউশন থাকে আমার সাথে আপনারা একটু কথা বলেন, হ্যাঁ? সমস্যা নেই স্যার। সমস্যা নাই। ওকে, এখন যেহেতু সমস্যা নাই, তার মানে আজকে হচ্ছে আমাদের এটা হলো প্রথম ক্লাস। আপনাদের কাজ আমি আবার বলতেছি, ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিং এবং ব্যালেন্স শিট, এই তিনটা আইটেম ভালো করে সবাই দেখবেন, দেখার পরে 1 নম্বর অঙ্কটা করবেন, হ্যাঁ? প্রবলেম 2 নম্বর অঙ্ক আপনারা হাত দিবেন না। এই 2 নম্বর অঙ্কটা আমরা করাবো সবার শেষের দিন। কথা কি বুঝতে পারছি? না, এই 2 নম্বর অঙ্কটা আমরা আগামী ক্লাসেই করাবো। কালকেই আমরা নেক্সট ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা করাবো। ঠিক আছে? কারণ 2 নম্বর অঙ্কে এরকম আইটেম আছে যে আইটেমগুলো অন্যান্য অঙ্কের কাজে লাগবে। এই জন্য কালকে আমরা এটা করাবো। মানে এটা করাইলে, বড়টা করাইলে আমাদের বাদবাকি সবগুলো সমন্বয়গুলি কি হয়ে যাবে। মানে এখানে যে সমন্বয়গুলি আছে, এই সমন্বয়গুলি পুরা শীটের মধ্যে সমন্বয়। অতএব এইটা আমরা আগামী ক্লাসে এইটা দিয়ে আমরা শুরু করবো, হ্যাঁ? আগামী ক্লাসে টার্গেট দিয়ে 2 নম্বর অঙ্কটা শেষ করা। বুঝতে পারছি সবাই না? জি স্যার। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা আমি করবো, এটা আপনাদের টাচ করা দরকার নাই। কারণ কি আজকে কি আপনাদের বাসায় কাজ দিব নাকি থাকবে? স্যার থাক থাকবো। স্যার। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে আমি 2 নম্বর অঙ্কটা করিয়ে নিই। কারণ 2 নম্বর অঙ্কটা এখানে যে সমন্বয়গুলো আছে, এই সমন্বয়গুলি যদি বুঝিয়ে দিই, মানে আমি করিয়ে দিব অঙ্কটা, A to Z করিয়ে দিব। এটা বুঝলেই হচ্ছে বাদ বাকি যেগুলো অঙ্কগুলো আছে ওগুলো জাস্ট রেহাবিল এবং সমন্বয় পড়ে দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আর 2 নম্বর অঙ্কটা বিশাল বড়, তো এটা আমি আজকে ধরবো না, হ্যাঁ? আগামী ক্লাসে আমাদের ঠান্ডা মাথায় মানে শুরু থেকে এই অঙ্কটা আমাদের দেখাইতে হবে। এখানে সব আছে, যে কলিং এরিয়া মরিয়া সব আছে। যেমন এই যে ইনভেস্টমেন্ট ইনকাম আফটার ডিডাকশন 20%, এই আইটেমটা এবার 2023 সালে এসেছে। এই যে 23 সালের প্রশ্নটা, এই দেখেন, এই যে ইনকাম ট্যাক্স আফটার ডিডাকশন 20%, ওই আইটেমটা এই যে 2023 সালে, এই যে গতকাল রবিবার যে প্রশ্নটা হলো এই প্রশ্ন থেকে আছে এই অঙ্কটা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? 23 সালের প্রশ্নটা আমি দিয়ে দিছি, আর একদম সম্পূর্ণ আপডেট। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, তাহলে আপনারা কি করবেন বলেন তো দেখি? প্রথমে ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিং এবং ব্যালেন্স শিটের সবটা দেখবেন, এরপরে 1 নম্বর অঙ্কটা একটা অঙ্ক করবেন, হ্যাঁ? আগামী ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।